নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে শ্রীমতী মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প রুদালি আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প রুদালি, লেখিকা মহাশ্বেতা দেবী। টাহার গ্রামটিতে গঞ্জু ও দুসাদরা সংখ্যাগুরু। শনিচরি জাতে গঞ্জু। গ্রামের আর সকলের মতো শনিচরির জীবনও কেটেছে অসুমার দারিদ্র্যে। শনিবারে জন্মেছিল বলে ওর কপালে এত দুঃখ, এ কথা বলতেন এতদিন ওর শাশুড়ি। যতদিন বলতো তখন শনিচরি ছিল বউ, মুখ তেমন খোলেনি। শাশুড়ি যখন মরে তখনও শনিচরি বউ মানুষ, শাশুড়িকে জবাবটা ওর দেওয়া হয়নি। এখন মাঝে মাঝেই ওর কথাটা মনে পড়ে। একা আপন মনে ও বলে, ও শনিবারে জন্মালেই বুঝি শনিচরি নাম হয়, বউ অপয়া হয়। তুমি তো সমরি ছিলে, কোন সুখে জীবনটা কাটলো। সমরি, বুধুয়া, মুংরি, বিশ্রী, কার জীবনটা সুখে কাটে? শাশুড়ি মরতে শনিচরি কাঁদেনি। ওর বর আর ভাসুর শাশুড়ির দুই ছেলেকেই হাজতে পুড়েছিল মালিক মহাজন রামাবতার সিং। একটাল গম চুরি যেতে রামাবতার এমন ক্ষেপে যায় যে টাহারের যত দুসাদ, যত গঞ্জু পুরুষ সকলকেই দেয় জেলে পুড়ে। শাশুড়ি শোথ জ্বরে ভুগে ভুগে খেতে দে খেতে দে বলতে বলতে হা অন্ন জো অন্ন বলতে বলতে মরে গিয়েছিল হেগে মুতে। ঝিমঝিমিয়ে বর্ষার রাত ছিল। শনিচরি আর তার যা মিলে বুড়িকে মাটিতে নামিয়েছিল। রাত পোহালে দোষ লেগে যাবে, ঘরে নেই এক কুচি গম, প্রায়শ্চিত্তের করি আসবে কোথা থেকে। রাতের মরা যাতে রাতেই বেরোয় সেজন্য শনিচরি সেই বর্ষার রাতে প্রতিবেশীদের ডাকতে বেরিয়েছিল। হাতে পায়ে ধরে সকলকে আনতে, বুড়িকে দাহ করার ব্যবস্থা করতে শনিচরি এত ব্যস্ত ছিল যে কাঁদবার সময় হয়নি। হয়নি তো হয়নি, বুড়ি যে জ্বালা দিয়ে জ্বালিয়ে গেছে, কাঁদলেও তো শনিচরির আঁচল ভিজত না। বুড়ি একলা থাকতে পারত না জিয়ন্তে, মরেও একা থাকতে পারেনি। 3 বছর যেতে না যেতেই ভাসুর যা সবাই সাফ। রামাবতার সিং তখন গ্রাম থেকে দুসাদদের গঞ্জুদের তাড়াবে বলে উঠে পড়ে লেগেছে। তাড়িয়ে দেবে রামাবতার, সেই ভয়েই শনিচরি তখন কাঁটা হয়ে থাকত। ভাসুর আর যা মরতেও কাঁদা হয়নি। কাঁদবে না লাশ জ্বালাবার, সস্তায় শ্রাদ্ধ করবার কথা ভাববে। এই গ্রামে দুঃখী মানুষ সবাই প্রতিবেশীর দুঃখ বোঝে, তাই টক দই, ভুড়া চিনি আর ধেনো চিড়ে পেয়ে খুশি হয়ে যায়। শনিচরি আর ওর বর যে কাঁদেনি তাতেও সবাই বলে, কাঁদতে কি পারে এখন? 3 বছরে 3টে মরল, চোখের জল বুকে পাথর হয়ে জমে যাচ্ছে। শনিচরি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। মালিক হাজৌরের ক্ষেত ঠেঙিয়ে যে খুদকুড়ো আনা, তাই এতগুলো মানুষের সম্বল। 2টো মানুষ মরল, ভালোই হলো, নিজেরা পেট ভরে খাবে। স্বামী মরতে কাঁদবে না তা তো ভাবেনি শনিচরি, অথচ এমন কপাল ওর, ঠিক তাই ঘটল। তখন ওদের একমাত্র ছেলে বুধুয়া বছর 6-এর। শনিচরি ছেলেকে ঘরে রেখে অসীম উদ্যমে সংসারটা বেঁধে তোলবার জন্য চলে যায় মালিকের বাড়ি। দমাদম কাঠ চালা করে দেয়, গরুর ঘাস এনে দেয়, ফসলের মৌসুমে স্বামীর সঙ্গে খেতে গিয়ে ফসল কাটে। ভাসুরকে তার শ্বশুরের দেওয়া জমিটুকুতে ঘরখানা সবে তুলেছে দুজনে। দেওয়ালে শনিচরি চিত্র এঁকেছে, উঠোনে বেড়া দেবে বুধুয়ার বাপ,
উঠোনে লঙ্কা বেগুন আবাদ করবে। শনিচরি হুজুরাইনের কাছ থেকে বকনা বাছুর পালানি নেবে, সব ঠিক। শনিচরির বর বলল, চলো তোহরিতে বৈশাখী মেলা দেখে আসি, শিব ঠাকুরকেও পুজো দেব, 7টা টাকা তো জমেছে। মেলা খুব জমেছিল। বড় বড় রহিস লোকেরা শিবের মাথায় ঢালছিল ঘড়া ঘড়া দুধ। সেই দুধ কয়েকদিন ধরে মাটি কাটা চৌবাচ্চায় জমছিল। টক দুর্গন্ধ উঠছিল দুধ থেকে, মাছি ভনভন করছিল। পাণ্ডাকে টাকা দিয়ে সেই দুধ গেলাস গেলাস খেয়ে অনেকের হাইজা হয়, অনেকে মরে। বুধুয়ার বাপও মরেছিল হাইজায়। তখন ইংরেজ রাজ, গভর্নমেন্টের লোক সব হাইজা রোগীকে টেনে টেনে হাসপাতালের তাঁবুতে নিয়ে গিয়েছিল। তাঁবু মাত্র 5টা, রোগী 60-70 জন। তাঁবুর চারদিকে ছিল কাঁটাতারের বেড়া। শনিচরি আর বুধুয়া বেড়ার এপাশে বসেছিল। বসে বসেই শনিচরি জেনে যায় বুধুয়ার বাপ মরে গেল। কাঁদতে সময় দেয়নি গভর্নমেন্টের লোক, লাশগুলো তারাই জ্বালায়। শনিচরি আর বুধুয়াদের টেনে নিয়ে গিয়ে হাতে কলেরার সুই দেয়। তাতে যা ব্যথা হয়, সেই ব্যথাতেই মা ছেলে খুব কাঁদে। কাঁদতে কাঁদতে শনিচরি কুরুডা নদীর তীর তীরে জলে স্নান করে মেটে সিঁদুর মুছে হাতের চুড়ি ভেঙে গ্রামে ফেরে। গালার চুড়িগুলো নতুন, মেলায় গিয়ে পড়েছিল। তোহরিতে শিব মন্দিরের এক পাণ্ডা বলে, এখান থেকে আদ্যপিণ্ড দিয়ে যা, বিভুইয়ে এসে মরল বুধুয়ার বাপ। তার কথাতে 5 শিকে দক্ষিণা দিয়ে বুধুয়ার হাত দিয়ে বালি আর 70 পিণ্ড দেওয়ায় শনিচরি। কিন্তু তা নিয়ে গ্রামে কি কম ঝড় উঠেছিল। মোহনলাল ব্রাহ্মণ, রাম অবতারের স্থাপিত বিগ্রহের সেবক, সে বলেছিল, ও বালির পিণ্ডি নদীর জলে, বুধুয়া যেন রামচন্দ্র বালি দিয়ে দশরথের পিণ্ড দিচ্ছে। বরাম্বন বলল যে, তোহরির ব্রাহ্মণ জানবে টাহারের মানুষের ক্রিয়াকরণের নিয়ম, তার কথায় পিণ্ডি দিয়ে তুই আমার মাথাটা হেঁট করে দিয়ে এলি তো। মোহনলালকে তুষ্ট করতে রাম অবতারের কাছে 5 বছর বেগারি খেটে 50 টাকা শোধ করব ক্ষতে টিপসই দিয়ে 20 টাকা নিতে, সে টাকায় বুধুয়ার বাপের শ্রাদ্ধ করতে, শ্রাদ্ধ মিটতেই কচি ছেলেকে নিয়ে হা ভাত জো ভাত করতে এমন ব্যস্ত থাকে শনিচরি যে বুধুয়ার বাপের জন্য আর কাঁদা হয়নি। একদিন ঘোর গ্রীষ্মে পুড়তে পুড়তে রামাবতারের খেতে নিরেন দিতে দিতে শনিচরি হঠাৎ নিরিনি ফেলে একটা পিপল গাছের ছায়ায় বসেছিল গিয়ে। অন্য মজুরদের বলেছিল, আজ আমি বুধুয়ার বাপের জন্য কাঁদব, বুক ফাটিয়ে কাঁদব। আজই কাঁদবি কেন? দুলন গঞ্জু বলেছিল, তোরা মজুরি নিয়ে ঘরে যাবি, আমি খত লিখে বসে আছি। আমি যাব 4টি ভুট্টার ছাতু নিয়ে, তাই কাঁদবো, আমার কান্না পায় না। সেই দুঃখে কাঁদবি, এতে আকে টানছিস কেনে? তু বহুত খচরাই লাটুয়াকে বাপ, হিসেব করে দেখেছিস 1 বছর হয়ে গেল। 1 সাল? हाँ रे, 1 साल से সে নেই। পেটের জ্বালায় সময় যায়। আমি যদি মরতাম। বুধুয়া কোথায় যাবে? পাগলামি করিস না। শোন, খতে যা লিখেছিস তা লিখেছিস, এখন দেখ আমি কাজ করি জিরিয়ে জিরিয়ে। যদ্দিন কাজ তদ্দিন মজুরি। তুই জান লড়িয়েও হারামির ক্ষেত সাফ করছিস কেন? জিরেন নে, যদ্দিন কাজ তদ্দিন জল খাই। সেদিনও শনিচরির কাঁদা হয়নি। গ্রাম সমাজে সব কিছু সকলের চোখে পড়ে। শনিচরি যে কাঁদেনি তা নিয়ে অনেক কথা হয়। শনিচরি সেসব কথা কানেও নেয়নি। রামাবতার সিংয়ের ক্ষতের টাকা শোধ হচ্ছিল না, বোধহয় শোধও হতো না। কিন্তু শনিচরি তখন একটা
কালো এড়েকে দেখাই ভালাই করছিল। আশরাফির মা ওর হেফাজতে এড়েটাকে রেখে গয়াজি গিয়েছিল। তখন রাম অবতারের খুঁড়ো মরে, আর মৃত্যুকালে ওই এড়েটার ল্যাজ বুড়োকে ধরিয়ে দেওয়া হয়। বৈতরণী পাড়ের অব্যর্থ ওষুধ। শনিচরি দেখে ঘরে অনেক লোক, রাম অবতারের কুটুম স্বজন সব। শনিচরির মাথায় হঠাৎ খচড়াই খেলে। সে দোরের বাইরে দাঁড়িয়ে হেঁকে বলে, গোর লাগি গরিবের মা বাপ, গরিব শনিচরি আপনাদের সেবায় লাগলো আজ, তাই একটা আর্জি, সে ক্ষতের টাকা সুদে গেছে বলে লিখে দিন। খুঁড়ো মরা মানে আরও 50 বিঘা সরেস জমি হাতে আসা। রাম অবতার কি জানি কেন শনিচরির কথা মেনে নেয়। এ নিয়ে পরে রাম অবতারকে অনেক কথা শুনতে হয়। অন্য যোদ্ধার মহাজনেরা বলেছিল, ক্ষতের টাকা শোধ গেছে বলে মেনে নিল যখন, তখন থেকে অচ্ছুতদের রাবরাবা বেড়ে চলেছে। টাকাটা কিছু নয়, নাগরার ধুলোর চেয়েও মূল্যহীন, কিন্তু ক্ষতটা হলো সেই জোয়াল যা কাঁধে নিয়ে বলদগুলো খেটে চলে। রাম অবতার বলতো, খুড়ো মরেছে, মনে দুঃখ, খুব উদাস লেগে গিয়েছিল ভাই। মনে হচ্ছিল যে যে যা চায় তাকে তাই দিয়ে নিজে সন্ন্যাসী হয়ে চলে যাই। রাম অবতারের ছেলে লক্ষ্মণের যখন বিয়ে হয়, তখন রাম অবতার শনিচরীদের কাছ থেকে বিয়ের বাদ্যি বাজনার খরচ আদায় করেছিল। এইসব ভাবতে ভাবতে আর পেটের ধান্দা করতে করতে শনিচরী কাঁদতে ভুলে গিয়েছিল, কাঁদতে ভুলে যাচ্ছিল। বুধুয়া বড় হলো, বাপের মতোই দারিদ্র্যের জোয়াল কাঁধে নিল। বিয়ে হয়েছিল শৈশবে, বউ ঘর করতে এলো, বুধুয়ার একটা ছেলে হলো। বউ যেন ডাইনি, হাটের মানুষদের সঙ্গে ভাব জমিয়ে কি খেয়ে আসতো কে জানে। দিনে দিনে ফুলে ফেপে উঠল বউ। রাম অবতারের ছেলে লক্ষ্মণের গমের বোড়া বইতে বইতে বুধুয়াকে ধরল চেনা রোগে, খোঁখি রোগ, যক্ষা। রাতে জ্বর হয়, ভোরে ঘাম দিয়ে জ্বর ছাড়ে, কাশির সঙ্গে রক্ত, চোখের নিচে কালি। দেখে দেখে শনিচরীর বুকে চিতার আগুন হা হা করে আকাশ পানে ছড়িয়ে দেয় যে বাতাস, সেই বাতাস বইত। বুধুয়ার দিকে চাইলেই শনিচরী বুঝতে পারত, বুধুয়াকে আঁকড়ে ধরে সংসারটা বেঁধে তোলার আকাঙ্ক্ষাটা তার পূর্বে না। ছোট আকাঙ্ক্ষাগুলোও পূর্ণ হয়নি ওর। কাঠের কাকই কিনবে একটা, কেনা হয়নি। গালার চুড়িগুলো 1 বছর হাতে রাখবে, রাখা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষার চেহারা বদলায়। ছেলে বউ কামাই করবে, ওদের মেহনতের অন্ন শনিচরী খাবে। শীতের রোদে বসে নাতির সঙ্গে এক শানকি থেকে খাবে ছাতু ও গুড়। এই আকাঙ্ক্ষাটাই বড় মাপের হয়ে গিয়েছিল কি? সেই জন্যই কি বুধুয়া এখন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে? বউয়ের দিকে চেয়ে চেয়ে ওকে দোষ দিতে গিয়েও পারত না শনিচরী। বুধুয়ার বউ, নাতির মা, তাকে কেমন করে রুক্ষ কথা বলে শনিচরী। বুধুয়া সবই বুঝত। একদিন বলেছিল, মা ওকে কিছু বলিস না। কাকে? তোর বউকে। এ কথা বললি কেন? বুধুয়া শীর্ণ ও শুভ্র হাসি হেসেছিল, বলেছিল, মা ও হাটে সব বেচতে গিয়ে পয়সা চুরি করে, এটা সেটা কিনে খায়, সবই তো জানি, ভুখের জন্য করে মা। ওকে কি আমি খেতে দিই না? ওর খিদেটা বেশি যে। মানুষ কত কথা বলে, জানি মা, কেন বলে তাও জানি, কিন্তু আমার আর এ নিয়ে কথা বলতে ভালো লাগে না। ও কেয়া জানেগি মা, তুই আর আমি কত কষ্টের সংসারটুকু। বুধুয়া কাশতে শুরু করেছিল। শনিচরী ওর বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলেছিল, ভগবানকে আর ডাকি না রে, ভগবান থাকলে তোর ব্যামো আমাকে দিত। না মা, তুই থাকলে আমার ছেলে বাঁচবে। আমি যে আমার ছেলের বাঁচা চাই।
কপাল চাপড়ে উঠে গিয়েছিল শনিচরি। উঠোনে আলো করে দিয়েছে বুধুয়া। ভিন্ডি, বেগুন, মূলো, লঙ্কা, কুমড়ো, নানাবিধ সবজি। লক্ষ্মণের বাগান থেকে চারা এনে, বীজ এনে বুধুয়া এই সবজির ক্ষেতটুকু করেছে। বউ তার ডাবকা, বউয়ের খিদে বেশি। বউ খুব ঝুঁকেছিল, সেও যাবে লক্ষ্মণের ক্ষেতে কাজ করতে। তার পেট ভরতে চায় না, নিজের খাবার জোগাড় সে নিজেই করবে। বুধুয়া সব কথাই শুনেছিল, বলেছিল ছেলেটা হয়ে যাক, তারপরে যা চাস করবার ব্যবস্থা করে দেব। বড্ড খেটেছিল বুধুয়া। উঠোন ঘিরেছিল কাটা ঝোপের বেড়ায়, উঠোনে কোদাল কুপিয়েছিল, চুরি করে সার আনতো লক্ষ্মণের ক্ষেত থেকে, বাঁকে বয়ে জল আনতো নদী থেকে তাঁতের সময়। কয়েক মাসেই সেজে উঠেছিল উঠোনটা। শনিচরি হেসে বলেছিল, এ খুব ভালো হলো বুধুয়া, তোর বাপও এরকম সব ক্ষেত করতে চেয়েছিল রে। নাতি হলো। নাতির 1.5 মাস বয়স হতেই বউ জেদ ধরল সে খাটতে যাবে। বুধুয়া বলল, যাবি, হাটবাজারে সবজি বেচতে যাবি, মালিকের ক্ষেতে যেতে হবে না। মালিকের ক্ষেতে কাজ করলে যুবতী মেয়েরা ঘরে ফেরে না। ইস, কোথায় যায়? প্রথমে ভালো ঘরে, তারপরে রান্ডিটলিতে। এ নিয়ে আর কথা বললে মাথা নামিয়ে দেব ধর থেকে। বউ হাটে গিয়েছিল। শনিচরি বলেছিল, হাটে পাঠালি বুধুয়া? নয় ও ঘরে থাকতো, আমি যেতাম। না মা, তুই আর আমি খেতে খাটতাম, ও তো ঘরে থাকতো। কোনো দিন দেখেছিস ও রেঁধে বেড়ে রেখেছে, জল এনে রেখেছে, ঘরদোর ঝাড়ু দিয়েছে? না। শনিচরি আর বুধুয়া দুজনেই জেনেছিল বউয়ের মন বসবে না রোগা বরে, দুঃখের সংসারে। শনিচরি বউকে বলেছিল, ও আর কতদিন, চোখে মুখে কালি পড়েছে, যতদিন থাকে একটু সমঝে চলিস। বউ সে কথা অক্ষরে অক্ষরে মানে। বুধুয়া যতদিন থাকলো সেও ততদিন ছিল। ছেলের 6 মাস বয়স তখন। বুধুয়া সেদিন কেন, কয়েকদিন ধরেই খুব বাড়াবাড়ি যাচ্ছিল। বৈদ্যের ওষুধেও কাজ হয়নি। শনিচরি বউকে বলেছিল বুধুয়ার কাছে থাকতে। নিজে গিয়েছিল, দৌড়ে দৌড়েই গিয়েছিল বদ্যির কাছে অন্য ওষুধ চাইতে। ওষুধে আর কাজ হবে না জেনেও ওষুধ আনতে গিয়েছিল ও। বদ্যির বাড়ি মাইলখানেক দূরে। মা গো, ভাবলে কেমন লাগে, অতখানি পথ কেমন করে দৌড়েছিল ও। কিন্তু বৈদ্য ছিল না ঘরে, হাটে গিয়েছিল। ঘরে ফিরতেই শনিচরি, ওষুধ দাও, ওষুধ দাও বলে মাথা কুটেছিল। বিরক্ত হয়ে বৈদ্য বলেছিল, ছোট জাতের ধৈর্য সহ্য থাকে না। ছেলের অবস্থা যদি অতই খারাপ হবে, বউ হাটের দিকে ছুটছে কেন? নিশ্চয়ই ভালো আছে তোর ছেলে। ঘরে ফিরে শনিচরি বুধুয়াকে জীবিত দেখেনি, বউকে ঘরে দেখেনি। বাচ্চাটা তার ঘরে কাঁদছিল। বউ আর ফেরেনি। বাচ্চাটাকে কোলে নিয়ে বুধুয়ার দাহের ব্যবস্থা করা, বউ পালাবার কেচ্ছা চাপা দিতে ছোটাছুটি করা, এই সব করতে গিয়ে বুধুয়ার জন্য কাঁদা হলো না। কাঁদতে পারতো না শনিচরি, কেমন যেন ধন্ধ ধরে বসে থাকতো, তারপর চোখ বুজে শুয়ে পড়তো। গ্রামের মানুষ দেইজিকে যেতে মেতে থাকে। বুধুয়ার মৃত্যুর পর সেই গ্রামেরই আরেক রকম চেহারা দেখেছিল শনিচরি। বুধুয়ার ছেলে হারুয়াকে নিয়ে ও হিমশিম খেত। বুধুয়া যে নেই তাও যেন ভুলে যেত শনিচরি। কবে যে বুধুয়া ছিল না তাই ওর মনে থাকতো না। যখনকার কথা যতদিনে মনে পড়ে ততদিনই বুধুয়া ছিল যেন ওর সঙ্গে। শনিচরি যখন মালিক মহাজনের ক্ষেতে কাজ করত, বুধুয়া ঘরদোর সাফ করে জল এনে রাখত নদী থেকে। ক্ষেত কুড়োনো মাটি মাখা গম বা ভুট্টা নদীর জলে ধুইয়ে আনত। শান্ত বুঝদার দুঃখী মায়ের ছেলে। সবসময় থাকতো বুধুয়া। কেমন করে শনিচরি মেনে নেবে যে আর তাকে রাতে উঠে গরম জল করে খাওয়াতে হবে না বুধুয়াকে, স্বপ্নাদ্য মলম মাখাতে হবে না বুধুয়ার বুকে? বুধুয়ার ছেলেটা পড়ে পড়ে কাঁদত।
একদিন দুলানের বউ ধাতুয়া লাটুয়ার মা এ তল্লাটে বিখ্যাত ঝগড়ুটে মেয়ে মানুষ এসে দাঁড়ালো, ছেলেটাকে তুলে নিল বুকে। কি করিস ধাতুয়ার মা? হাড়োয়াকে নিয়ে যাই। কেন? ধাতুয়ার বউয়ের কোলে ছেলে, তার দুধ খাবে। কেনে? আমার নাতি আমি মানুষ করব। সবাইয়ের ছেলে নাতিকে মানুষ করে, তুইও করবি। কিন্তু ধাতুয়ার বাপ বলল কাজ ধরেছে একটা। কোথায়? গভর্নমেন্ট রেললাইন মেরামতি করবে। ঠিকাদারের কাছে ধাতুয়ার বাপ ফুরন নিয়েছে, 20টা মজুর দেবে। তুই যাবি নাই? গইয়া গাভিন, হ্যাঁ। তাছাড়া মালিকের ঘরে পুজো, জঙ্গল সাফাই, রান্নার কাঠ চালা করা, বেগারি কামও আছে। দুলহন গঞ্জু বহুত শানদার খচরা বুদ্ধা, কাজে মাতিয়ে আমাকে। সে যা বুঝিস। ধাতুয়ার বউয়ের কাছে দুধ খেয়ে প্রাণে বাঁচল হাড়োয়া। যতদিন ঠিকাদারি কাজ চলে শনিচরির ঘরে উনুন জ্বলেনি। শনিচরির রুটি ও আচার দুলানের সঙ্গেই দিয়ে দিত দুলানের বউ। যত আটা খরচ হয় সব পরে শোধ করে দেয় শনিচরি। কিন্তু সব ঋণ কি শোধ হয়? দুলানরা দেখেছিল, প্রভুগঞ্জু বলেছিল, একেবারে একলা হয়ে গেলে সম্পর্কে জ্যাঠাইন হও, না হয় তোমার ঘরের দৌড় জানলায় চালা এনে আমার উঠোনে ঘর তুলে দিই। নাটুয়া দুসাদ শনিচরির উঠোনের সবজি হাটে বেচে দিত। গ্রামের মানুষ সে সময়টা এইভাবে এসে না দাঁড়ালে শনিচরি কি বাঁচত? বুধবার কসবি বউটার কথা কেউ বলতো না। তবে শনিচরি জেনেছিল হাটে যারা 1 টাকায় 4 রকমের দাওয়াই বেচে, সেই সব দাওয়াইওয়ালাদের একজনকেই বউকে বুঝিয়েছিল। বউকে গয়া, আরা, ভাগলপুর দেখাবে, নটাঙ্কি সিনেমা সার্কাস দেখাবে, রোজ পুরি কচৌরি খাওয়াবে। সে লোকের সঙ্গেই গেছে বউ। ছেলেটাকে নিয়ে যায়নি কেন? শনিচরির মনে হতো ছোটবেলায় দেখা মতির মায়ের কথা। মতিকে নিতে চেয়েছিল মালিক, মতির মা দেয়নি। মতি পালিয়ে যায় রেললাইনের কুলি জোগাবার ঠিকাদারের সঙ্গে। মতির মা শনিচরির মায়ের জাতার গম ভাঙাতে আসতো আর বলতো, মালিকের হাতে মেয়ে দিলে তবু দেখতে পেতাম মুখখানা। শনিচরি তা বলে না। গেল যখন ওইভাবেই হারিয়ে গেছে। সেই ভালো, নইলে মালিকের ঘরে সে থাকতো রানী হয়ে। শনিচরি আর হরোয়া বাইরে গোলাম খাটত, সে ভারী অপমানের কথা হতো। তাছাড়া শনিচরি আগেকার অভিজ্ঞতা থেকে জানে, বউও কাজ করলে গ্রামের লোক তাকে নামে না হলেও কাজে একঘরে করত। তেমন হলে গ্রামে থাকা চলবে না। নিরন্ন ও রাকা দরিদ্রের বড় দরকার অন্য নিরন্ন রাকাদের মদত। সে মদত না থাকলে মালিকের পাঠানো দুধ ঘি খেয়েও গ্রামে বাস করা চলে না। আস্তে আস্তে শনিচরি সহজ ও স্বাভাবিক হলো। হরোয়াকে মানুষ করল সাধ্যমতো যত্নে। গ্রামের বুড়ো বুড়ি, প্রবীণ ও প্রৌঢ় সবাই হরোয়াকে বলতো, বহুত দুঃখ কি তোহারা নান্নি, উসকো দুঃখ মত দিয়া করো ও হরোয়া। হরোয়া মাথা নিচু করে শুনে যেত। ওর বয়স বছর 14 হতে শনিচরি ওকে নিয়ে গিয়েছিল রাম অবতার সিংয়ের ছেলে লক্ষ্মণ সিংয়ের কাছে। লক্ষ্মণ সিং এখন মালিক মহাজন, হাজৌর। মালিক পরোয়ার। অন্য জামানা এখন। মালিক ও নতুন জামানায় নতুন রকম। লক্ষ্মণ সিং ক্ষেতমজুর, ছোট জাত ও কিষানদের সায়স্তা করতে এখন মস্তান রাখে। ঘোড়া চড়া, বন্দুক চালানো মস্তান। রাম অবতার লাথ মারত, নাগড়া পেটাতো, কিন্তু মন ভালো থাকলে ওদের সঙ্গে গল্পও করত। লক্ষ্মণ সিং বাপের ওসব আচরণকে মনে করে দুর্বলতা, যথেষ্ট দূরত্ব রেখে চলে ও। শনিচরি তার কাছেই গিয়েছিল, বলেছিল, সবই তো জানো মালিক, শনিচরির চেয়ে দুর্ভাগী জন্মায়নি কখনো। এই ছেলেটা আমার নাতি, একে একটা কাজকর্ম দাও, নইলে বাঁচব না। লক্ষ্মণ সিংয়ের
বোধহয় মনটা ভালো ছিল সে সময়। সে বলেছিল, হাটে আমার দোকানে মাল বইবে, ঝাড়ু পানি করবে, মাসে 2 টাকা পাবে, ওর পেট খোরাকি। হজুর কা কৃপা। শনিচরি নাতিকে নিয়ে উঠে এসেছিল। মোহনলালের কাছ থেকে ঠাকুরের প্রসাদ এনে মাদুলিতে ভরে সে মাদুলি গলায় বেঁধে তবে হরকে পাঠিয়েছিল হাটে। অনেক কথা বলেছিল। হাটে অনেক গরু মোষ আনে, সেখানে যাস না হরোয়া, ভৈসা লাথ মারলে মরে যাবি। নাই নানি, কোনো মন্দ লোকের কথা শুনিস না। নাই নানি। প্রথম কয়েক মাস খুব মন দিয়ে কাজ করত হরোয়া। মাইনের টাকা দিত নানিকে, জলপানির ছাতু গুড় বয়ে বয়ে আনত। খেয়ে মেখে চেহারা ফিরে এসেছিল ক্রমে। ক্রমে মন আনচান হলো। একবার টাকা দিল না, একটা রঙিন গেঞ্জি কিনল, আরেকবার কিনল একটা প্লাস্টিকের মাউথ অর্গান। সেবার খুব ধমক ধামাক করেছিল শনিচরি। তারপর স্বয়ং লক্ষ্মণ যখন বলল হরোয়া দোকানে থাকে না, সর্বদা ম্যাজিকওয়ালাদের পেছন পেছন ঘোরে, তখন শনিচরি হরোয়াকে কষে মেরেছিল। বলেছিল, বেচাল করবি, তোর পা কেটে দেব, ঘরে বসিয়ে খাওয়াবো, তবু কুপথে যেতে দেব না। আবার কিছুদিন মন দিয়ে কাজ করলো হরোয়া। তারপর পালিয়ে গেল। নাটুয়া এসে বলল ম্যাজিকওয়ালাদের সঙ্গে চলে গেছে হরোয়া। যাগ্গে। যাগ্গে বললেও শনিচরি ঘরে বসে থাকেনি। হাট থেকে হাটে, মেলা থেকে মেলায় খুব খুঁজেছিল। নাতির জন্য কাঁদার কথা মনেই হয়নি ওর। এরকম যে হবে তাই মনে হয়েছিল। সেই সময়ে হরোয়াকে ফিরে পাবার আশা যখন নেই আর মনে, হঠাৎ দেখা বিকনির সঙ্গে। বিকনি ওর ছোটবেলাকার খেলুড়ি। কালো কম্বলের ঘাগরা পরত বলে সবাই বলতো কালি কামলি বিকনি। একটা পোটলা কাঁধে হনহনিয়ে হাঁটছিল বিকনি। হাঁটতে হাঁটতে শনিচরির গায়ে ঠেলা দেয় অসাবধানে। কে রে তুই, চোখের মাথা খেয়েছিস? চোখের মাথা তোর বাপ খেয়েছে। কি বললি? ওই তো শুনলি। চমৎকার একটা যুদ্ধ বাজছিল। শনিচরির খুব ভালো লাগছিল। জমাটি ঝগড়া একখানা করলে মনের বহু জঞ্জাল কেটে যায়, সাফ হয়ে যায় সব। দাদু আর মা সেই জন্যই কাক চিলের সঙ্গেও ঝগড়া করে। ঝগড়া করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, দেহের রক্ত বন্দুকের গুলির মতো দামাদাম চলতে থাকে। কিন্তু দুজনে দুজনের দিকে চাইতেই বিকনি বলেছিল, এ কি, তুই শনিচরি না? তুই তুই কে? বিকনি, কালি কামলি বিকনি। বিকনি? হাঁ রে, তোর তো সেই লোহার ডগাতে বিয়ে হয়েছিল। আজ কতকাল আছি জুজু ভাতুতে। জুজু ভাতু? আর আমি থাকি টাহাড়ে। একবেলার পথ গো, তবু দেখা হয়নি কখনো। চলো বসি কোথাও। দুজনে একটা পিপল গাছের ছায়ায় বসল। দুজনেই দুজনকে আড়ে আড়ে দেখছিল। দুজনেই নিশ্চিন্ত হলো ওর অবস্থা আমার চেয়ে ভালো নয়। বিকনির হাতে গলায় কপালে শনিচরির মতোই গয়না। গয়না বলতে উল্কির দাগ। অভ্যাস বসে দুজনেরই কানের ছিদ্রে শোলা গজা। শনিচরি ও বিকনি বিড়ি ধরালো। দুজনেরই চুল রুক্ষ। শনিচরি, কি হাটে এসেছিলি? না রে, নাতিকে খুঁজতে এসেছিলাম। শনিচরি অতি সংক্ষেপে হরোয়ার কথা, নিজের কথা সবই বলল। বিকনি সব শুনে বলল, দুনিয়া থেকে মমতা চলে গেল নাকি? না, তোর আমার কপাল দোষ। শনিচরি অনেক দুঃখে হাসল। বলল, স্বামী নেই, ছেলে নেই, নাতিটা যেখানে থাক প্রাণে বেঁচে থাকুক। বিকনি বলল, 3 মেয়ের পর তার এক ছেলে। ছেলের বাপ মরেছে কবে? বিকনি ছেলেকে মানুষ করেছে। পরের বাছুর পালানি নিয়ে ক্রমে ক্রমে 4টে গাই, 2টো দুধেলা ছাগল সব করেছে।
বিয়ে দিয়েছে ছেলেকে, আবার ছেলের গয়নার সময় গ্রামকে দই চিড়ে গুড় খাইয়েছে মহাজনের কাছে ধার করে। তারপর মহাজন এখন সেই ঋণের দায়ে ঘরবাড়ি নিয়ে নিচ্ছে। ছেলে যাচ্ছে শ্বশুরাল। শ্বশুরাল বলে বিকনির থুতু ফেললে। বলল, শ্বশুরের ছেলে নেই, আর দুটো জামাইয়ের মতো ছেলেও তার গোলাম হবে। বললাম, গরু বেচে ধার শোধ করি। ছেলে গাই গরু নিয়ে শ্বশুরাল রেখে এসেছে। আমিও বিকনি, আমি ছাগল দুটো এই হাটে বেচলাম। ছেলে জানে না, বাস ট্যাকে 20 টাকা নিয়ে চললাম। কোথায় যাবি কে জানে। তোর ছেলে নামে যশে নেই, আমার ছেলে থেকেও নেই। চলে যাব ডালটনগঞ্জ কিংবা বোকারো কি গোমো, ভিক মাংব টিশনে। শনিচরি নিঃশ্বাস ফেলল। বলল, আমার সঙ্গে চল, দুখানা ঘর যেন হা হা করছে। ঘরে ঘরে শোবার মাচা বুধুয়া করেছিল। আজও উঠোনে ভিন্ডি মির্চা বাইগন হয়। আমার টাকা ফুরোলে পরে তখন দেখা যাবে। তোর টাকা তোর থাকুক, শনিচরি এখন আধপেটা কামাই করে। তাই চল। হ্যাঁ রে, জলের সুখ আছে। নদী, পঞ্চায়েতে কুয়োটার জল বড় তেতো। একটু দাঁড়া। আবার হাটে গেল বিকনি। ফিরে এলো একটু বাদে। বলল, উকুন মারা ওষুধ কিনে নিলাম। মৃত্তিকা তেলের সঙ্গে মাথায় ঘষে ঘষে মাথা ধুয়ে ফেলবো। যত মনের জ্বালা, তত কি উকুনের জ্বালা। পথ চলতে চলতে বিকনি বলল, নাতিটা হয়তো রাতে কাঁদবে, আমার কাছে ঘুমোতো। শনিচরি বলল, কয়েকদিন, তারপর ভুলে যাবে। শনিচরির ঘর দেখে বিকনি খুব খুশি। তখনই জল ছিটিয়ে ঘরদোর ঝাড়ু দিল। নদী দেখতে গেল, জল আনলো 1 গামলা। বলল, আজ রাতে উনুন জ্বালবো না, রুটি আর আচার নিয়েই বেরিয়েছিলাম। বিকনি ঘোর সংসারী। দুদিনেই শনিচরির ঘর ও উঠোন নিকলো ও। সোডা সাবানে নিজের আর শনিচরির কাপড় কাচল, কাঁথা ও মাদুর রোদে দিল। নিজের সংসারের দখল বউয়ের হাতে চলে যাচ্ছিল বলে ইদানিং ও কোনো কাজকর্মে যেত না, সেটা অভিমানে। কিন্তু বউ বলতো, ওর শাশুড়ি কামচোর। সংসারের নেশা মানুষকে বিকনির মতো দুঃখী মানুষকেও অবাস্তব স্বপ্নাশ্রয় করতে পারে। এখানে কতদিন থাকবে ঠিক নেই। শনিচরির সংসার। বিকনি একদিন কোদাল নিয়ে উঠোন কোপাতে শুরু করলো। বলল, একটু খাটলে সবজি হবে খুব। উকুনের ওষুধে শনিচরির মাথা থেকেও শরণাগত জীবগুলো নির্বংশ হলো। টানা ঘুমে রাত কাটিয়ে উঠে শনিচরি বুঝল, উকুনের কামড়ে ঘুম হতো না, মনের জ্বালায় নয়। মনে যত জ্বালা থাকুক, খাটাখাটনির শরীরে ঘুম আসে। বিকনির টাকায় দুজনে কদিন খেলো। ওদের টাকাও ফুরোলো। মাথায় আকাশ ভেঙে পড়ল শনিচরির। সেই দিনই দুলানের ছোট একটা বাছুরকে নেকড়ে ধরে নিয়ে গেল। লাকড়া তাড়াবার উত্তেজনায় সবাই যখন মেতেছে, তখন খবর এলো স্থানীয় আরেক জোদ্দার ভৈরব সিংকে কে বা কারা যেন একটি জমিতে কেটে রেখে গেছে। জমিটি গোটা 10 দেওয়ানি মামলার জন্ম দিয়েছে। ভৈরবের মৃতদেহ ধারণ করে জমিটি ফৌজদারিতে প্রমোশন পেল। গ্রামে সবাই জেনে যায় ভৈরবের বড় ছেলেই খুনটি করিয়েছে। বৈমাত্রেয় ভাইদের প্রতি বাপের অত্যাধিক স্নেহাধিক্য দেখে সে নিজের আখের বিষয়ে স্বাভাবিক কারণেই দুশ্চিন্তিত হয়েছিল। ভৈরবের বড় ছেলে পিতৃহত্যার দায়ে সৎ ভাইদের নামে মামলা আনবে বলে শাসালো। সৎ ভাইরা দাদার নামে মামলা করবে বলে লক্ষ্মণ সিংয়ের মদত চাইতে গেল। লক্ষ্মণ বলল, চলো, আমিও যাচ্ছি। জমিটিতে তারও সবিশেষ লোভ ছিল। অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে লক্ষ্মণ অকুস্থলে দেখা দিল। ছেলেদের লজ্জা দিয়ে সে মর্মভেদী দুঃখে বলতে লাগলো, হায় চাচা, রাজা তুমি, সঘরে মরবে। আজ কেন তুমি মাটিতে পড়ে আছো? কিসের দুঃখ তোমার?
ছেলেদের দিকে চেয়ে বলল, তোমরা কি মানুষ? কে মরেছে তা দিয়ে কি হবে? চাচা যে মরে গেল সেটাই হলো প্রধান ও শেষ কথা। হায় চাচা, তুমি থাকতে ছোট জাত কখনো মাথা তোলেনি। দুসাদ গঞ্জুর ছেলে তোমার ভয়ে পড়তে যায়নি সরকারি স্কুলে। আজ কে সেসব দেখভাল করবে? ছেলেদের দিকে চেয়ে বলল, এখন আসল কাজ চাচার সম্মান রেখে সদ্গতি করা। ওকে ঘরে নাও, পুলিশকে খবর দাও, লেকিন সেখানে কোনো নাম উঠবে না, লাশ তোহারি যাবে না, চেরাই ফাড়াই হবে না। যেভাবে চাচা মরলেন, ও হো হো, বীরের মৃত্যু। কিন্তু যেভাবে চাচা মরলেন সেভাবে তো তার মরার কথা নয়। মানুষ অনেক কথা বলবে, তাই সদ্গতি আর ক্রিয়া কাজ উচিত শোরমাচাকে করো। চাচাকে বড় পালঙ্কে সাজিয়ে রাখো और আমাদের রাজপুত সমাজকে খবর দাও। তারপর ছেলেদের আড়ালে সরিয়ে নিয়ে বলল, নিজেদের বিবাদ ভুলে যাও। আমার বাবা নেই, চাচা গেল তো ইন্দ্রপতন হলো। আমাদের সমাজের সকলকে ডাকো। এখন নিজেদের বিবাদ উঠাবার সময় নয়। মাখন সিং, দৈতারি সিং, গোল পাকাবার মানুষ অনেক আছে। লক্ষ্মণ সিং এই কাজে মেতে থাকলো বলে শনিচরি তাকে ঘরে পেল না। ঘরে এসে গালে হাত দিয়ে বসল ও। তারপর বকনিকে বলল, চল দুলহানের কাছে যাই। টেঁটিয়া বড় বাহাত কিরকিচা আদমি, কিন্তু দিমাগটা খুব সাফাই। ও ঠিক একটা পথ বাতলাবে। সব শুনে মেলে দুলহান বলল, কামাইয়ের পথ থাকতে উপোস করে মরে কে? কাইছান কামাই? বুধুয়াকে মা, কামাইয়ের পথ কি থাকে? মালিক মহাজনের থাকে, দুসাদগঞ্জের থাকে। পথ তৈরি করে নিতে হয়। কত টাকা নিয়ে এসেছিল সাহেলি? 20 টাকা। 20 টাকা? হ্যাঁ, 18 টাকার খেয়েছি। আমি হলে এ টাকা হাতে থাকতে থাকতে স্বপ্নে মহাবীরজি পেতাম। আহ, का बोलत? हाँ ललुआ के बाप? काय हमनी के बोल समझत नाय? का बोलात? টাকা হাতে থাকতে থাকতে কুরুডা নদীর পাড় থেকে আমি একখানা ভালো পাথর আনতাম, তাতে তেল সিঁদুর মাখিয়ে বলতাম স্বপ্নে মহাবীরজি পেয়েছি। আমি যে সেই স্বপ্নই দেখি না। আরে মহাবীরজি পেয়ে গেলে দেবতার লেজ ধরে স্বপ্ন আপসে আসতো। হায় বাবা, তোকে সবাই চেনে, তোকে দিয়ে জুত হতো না। তোর সহেলি নতুন মানুষ, ও বললে আমরা মেনে নিতাম। তারপর মহাবীরজি নিয়ে তোহরি হাটে বসতিস, প্রণামই মিলত। হ্যাঁ, দেবতাকে নিয়ে খচড়াই। এমনিতেই মহাবীরজির চেলাদের জ্বালায় গাছে ফল থাকে না। খচড়াই মনে করলে খচড়াই, নইলে খচড়াই কিসের? তোর মন মহাপাপী মন, তাতেই ভাবছিস খচড়াই। কাইছান আলাটুয়া কে বাপ? কাইছান বুঝিয়ে দিচ্ছি। বল। লক্ষ্মণের মা বুড়ির বাত রোগ আছে। জরুর। তিনি আমাকে 10 টাকা দিয়ে বললেন, চাষ থেকে দৈবী তেল এনে দে। চাষ ভি গেলাম না, ঘরে তোকে তেল ভি দিয়ে দিলাম 2 দিন বাদে, তব ভি খচড়াই হলো না। কেন? কেন কি? আমার মনে কোনো খচড়াই না হয়। সে তেল মাখলো কাল, আজই বুড়ি লোটা নিয়ে অড়র খেতে পায়খানা করতে গেল। মন চাঙ্গা তো কাঠ মে গঙ্গা। দেখ বুধিয়াকে মা, পেটের চেয়ে বড় ভগবান নেই। পেটের জন্য সব কাজ করা যায়। রামজি মহারাজের ভাত। দুলহানের বউ ওপাশ থেকে বলল, বুড়া যদি মালিকের ক্ষেত থেকে কুমড়া ছিঁড়ে আনে তখনও বলে এ রামজি মহারাজকে ভাত। বিকনি বলল, আমাদের বিপদ, তার আসান কিসে হবে? বুদ্ধি দাও একটা, আমরা 2 বুড়ি। বারোহী গ্রামের ভৈরব সিং মরেছে। হ্যাঁ, ছেলে বাপকে মেরেছে। তাতে আমাদের কি? তাতে তোমাদের কি? টাকার ঘরে মা ছেলেকে মারে,
ছেলে মাকে মারে, যে মরবার সে মরছে, আমাদের ঘরে মরলে আপনজন কাঁদে, ওদের নাতেদাররা সিন্দুকের কুঞ্জি সরায়, কাঁদার কথা ভুলে যায়। যাক, আমাদের মালিক গিয়ে মাথা দিয়েছে, এখন ভৈরবের লাশ দাহ হবে, কাল দুপুরে লাশ বেরোবে। ওদের চাই রনেবালি রুদালি। দুটো রান্ডি এনেছে। মালিক মহাজন মরলে রান্ডি আসে কাঁদতে। রান্ডি দুটো হয়তো ভৈরবেরই ছিল কবে, এখনো শুকনো কাক, তারা জুতের নয়। তোরা যা কাঁদবি, লাশের সঙ্গে যাবি, টাকা পাবি, চাল পাবি, ক্রিয়া কাজের দিন কাপড় আর খাবার পাবি। শনিচুরির ভেতরে যেন ভূমিকম্প হলো। সে বলল, কাঁদবো আমি? তুই জানিস না কান্না আসে না আমার চোখে, দু চোখ জ্বলে গেছে আমার। দুলান নিস্পৃহ কণ্ঠে বলল, বুধুয়াকে মা, যে কান্না তুই বুধুয়ার জন্য কাঁদিসনি তা কাঁদতে বলছি না তোকে। এ হলো রুজির কান্না। দেখবি, যেমন করে গম কাটিস, মাটি বয়ে নিস, তেমনি করে কাঁদতেও পারছিস। আমাদের নেবে কেন? দুলান আছে কেন? ভালো মতো রুদালি না পেলে ভৈরবের মান থাকবে কেন? মালিক মহাজন লাশ হয়ে গেলেও তাদের সম্মান চাই। ভৈরবের বাপ রাম অবতার, এরা যে রান্ডিদের রাখত, তাদের দেখভাল করত, সেই মমতায় রান্ডিরা এসে কেঁদে গিয়েছিল ওরা মরলে। ভৈরব, দৈতারি, মাখন, লক্ষ্মণ এদেরও রান্ডি আছে, কিন্তু ক্ষেত মজুর ওর রান্ডি। সকলকে এরা পায়ের নিচে রাখে, তাতেই রুদালি জোটে না। খতরনাক খচড়াই সব। সবসে হারামি ও গম্ভীর সিং। রান্ডি রাখলো, সে ঘরে মেয়ে হলো। রান্ডি থাকতে মেয়েকে দুধে ঘিয়ে রাখত। রান্ডি মরতে মেয়েকে বলল, তোকে পুষবো না আর। রান্ডির মেয়ে রান্ডি, কাজ করে খা গিয়ে। ছি ছি, সে মেয়ে তো তোহরিতে রান্ডি বাজারে পড়ে আছে। 5 টাকার রান্ডি এখন 5 পয়সার রান্ডি। ভালো কথা, বুধুয়ার বউও তো তোহরিতে, ওই এক হালাত। তার কথা কে শুনতে চায়? দুলান বলল, কালো কাপড় পরবি? তাই তো পরি। দুলানই ওদের নিয়ে গেল। যেতে যেতে বিকনি বলল, এরকম কাজ মাঝে মধ্যে, তারপর মালিকের খেতি কাম জুটলে তো ভালো, নয় পাথর ভাঙার কাজ, দুটো পেট চলে যাবে। শনিচরি বলল, গায়ে কথা হবে না? হলে হবে। ভৈরব সিংয়ের গোমাস্তা বচ্চনলাল দুলানকে চিনত। লক্ষ্মণ ওকেই সব যাত্রার আনুষাঙ্গিক সব ব্যবস্থাভার দিয়েছে। সব কিছুই ইন্তেজাম করা চারটিখানি কথা নয়। বচ্চনের নিজের সংসারে 2টো কোদাল, একটা আলনা, পেতলের বাটলই দরকার 2খানা। এগুলো ক্রিয়া কাজের ফর্দে ঢোকাতে হবে। মহা দুশ্চিন্তা। শনিচরীদের দেখে ও পানি পেল, বলল, 3 টাকা করে পাবি। দুলান বলল, মহারাজ মরে গেল আর রুদালি 3 টাকা? 5 টাকা হজুর। কেন? যা কাঁদবে হজুর শুনলে আপনি বকশিস দেবেন। লক্ষ্মণজি বলেছেন 10-20 যা লাগে কাঁদবার লোক চাই, এ বাবদ 200 টাকা মঞ্জুর আছে। গোমস্তা নিঃশ্বাস ফেলল। দুলান কেমন করে সব খবর জানতে পারে কে জানে। 5 টাকাই দেব, যা বাইরে গিয়ে বস। और চাল भी দেবেন 1 পাই। গম দেব। চাল দেবেন হজুর? দেব। এখন ওদের জলপানি দিন পেট ভরে, ভালো করে না খেলে কাঁদতে পারবে কেন? দুলান, কাটা হারামি, মরে তুই জন্মেছিলি তাই ভাবি। যা বাইরে যা, জলপানি দিচ্ছি। ভৈরব সিংয়ের বড় ভৈরবী বলে পাঠালেন, যারা রুদালি তাদের পেট ভরে ছিঁড়ে গুড় দাও। প্রসাদের বাপ কোনো জিনিসের অভাব রেখে যাননি। পেট ভরে চিড়ে গুড় খেতে খেতে শনিচরি বুঝল, কান্না বেঁচে তাকে খেতে হবে বলেই চোখের জল তোলা ছিল।